শুধুমাত্র তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথা। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে, আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। আর সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে। আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? মনে রাখবেন, এরা আমাদের অ্যাসেট নয়। যাদের দলের প্রতি বিশ্বাস থাকে না, যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো, মানুষ জোড়া ফুল সিম্বল দেখে ভোট দিয়েছে। দল প্রচার থেকে শুরু করে সর্বরকম সাহায্য করেছে আপনার পাশে দাঁড়িয়ে। আর আপনারা আজকে ভয় পেয়ে না, টাকার মোহে হঠাৎ করে কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে, আমি তো এক সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। আমি তো কোনোদিনও করিনি, কারণ আমি মনে করি আমার একটা আদর্শ আছে, একটা নীতি আছে তৃণমূলের। তাদের ভয় দেখাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে, আমি বলবো তারা ভয় পাবেন না। ভয় পেলে আপনাকে কিন্তু 365 দিনই ভয় পেতে হবে। আর আপনি যদি বীরের মতো লড়েন, আপনাকে বড়জোর 1 মাস জেলে রাখতে পারে, তারপরে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, ফ্রি বার্ড, মুক্ত পাখি হয়ে যাবেন। আশঙ্কা কি তাহলে শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে? অবশেষে ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রতিবেদনের শুরুতেই যেমনটি শোনালাম, খোদ দলনেত্রী, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমন সম্ভাবনা বা আশঙ্কার একটা কিন্তু ছোট্ট ইঙ্গিত দিয়ে গেলেন। কোন তৃণমূল কংগ্রেস? যে তৃণমূল কংগ্রেস 1998 সালের 1 জানুয়ারি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক লড়াই সংগ্রামের পর গঠিত হয়েছিল। তারপর তিলে তিলে দলকে তিনি সাংগঠনিকভাবে শক্ত করে 2011 সালের মে মাসে সিপিএম এর 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তার দল প্রথমবারের মতো ক্ষমতায় আসে। সেই তৃণমূল কংগ্রেস এবার কি সত্যি ভাঙতে চলেছে? যদি খবরটা সত্যি হয়, যদি ভেঙে নতুন তৃণমূল কংগ্রেস হয়, তাহলে তার নেতৃত্বে কে বা কারা? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের প্রতিষ্ঠাতা, যার নামে তৃণমূল কংগ্রেস, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে তৃণমূলের জোড়াফুল সিম্বল, প্রতীক। শোনা যাচ্ছে কলকাতায় রুবি সংলগ্ন একটি হোটেলে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা এবারের বিধানসভা নির্বাচনে অন্তত 50 জন বিধায়ক, 80 জনের মধ্যে অন্তত 50 জন বিধায়ক তারা গোপনে বৈঠক করেছেন এবং তারা একটা রেজলিউশন করেছেন। তারা স্পিকারকে দেবেন, অর্থাৎ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে দেবেন, যেখানে তারা দাবি করতে পারেন তারাই আসলে তৃণমূল কংগ্রেস এবং তাদেরকেই যাতে পরিষদীয় দলের তকমা দেয়া হোক, তারাই আসলে প্রধান বিরোধী দল। এবং সেই দলের নামও নাকি তৃণমূল কংগ্রেস বা কিছুটা সেরকমই হতে চলেছে। কিন্তু সেই দলের বিরোধী দলনেতাকে, অর্থাৎ পরিষদীয় নেতাকে, কে বা কারা সেই দলকে নেতৃত্ব দেবেন, এটা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে দিনভর আলোচনা। এবং সম্ভবত 2024 হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হলো 4 মের পর, রাজ্য রাজনীতিতে যদি সবচেয়ে বড় তোলপাড় করা খবর হয়ে থাকে, তাহলে এটাই হলো সেই খবর, যা কিন্তু বঙ্গ রাজনীতির আনাচে কানাচে আলোচিত হচ্ছে, জল্পনা হচ্ছে, চর্চা হচ্ছে, বিতর্ক হচ্ছে। কিন্তু আচমকা এমন চর্চা হচ্ছেই বা কেন? কোথা থেকে উস্কে উঠল এই তৃণমূল ভেঙে নতুন তৃণমূলের জল্পনা? সেটা জানতে হলে আপনাদের একটা প্রেক্ষাপট জানতে হবে, যার শুরুতেই আমি শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য। আগে সেটা শুনুন, তারপর ফিরছি আলোচনা। তো কয়েকদিন ধরেই মাঝে মাঝে ব্রেকিং নিউজ আপনারা দেখাচ্ছেন, সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি।
এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। 27/5 দুজন এমএলএ, এই যে রেজুলেশনের কপি, দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা অভিযোগ করেন টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটি শোনালেন, আমি কয়েক সেকেন্ড শোনালাম, তিনি কিন্তু অনেক বড় করে ব্রিফ করেছেন। এবার আমি বিষয়টি একটু আপনাদের বুঝিয়ে বলি। সেটা হলো, সম্প্রতি আপনারা দেখছেন না, তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের বাড়ি বাড়ি সিআইডি যাচ্ছে। কেন যাচ্ছে? তারা কি কোনো দুর্নীতি করেছে? তারা কি তোলাবাজি করেছে? তারা কি অন্য কোনো ক্রাইম বা অপরাধ করেছে? অন্তত এক্ষেত্রে সেটা নয়। মানে যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, এটা হলো সেই সই বিতর্ক বা সই জাল বা স্বাক্ষর কেলেঙ্কারি, যেখানে তৃণমূল বিরোধী হিসাবে তাদের পরিষদীয় দলের যে রেজলিউশন, তারা যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চান, যেটা রীতি বা নীতি সাংবিধানিকভাবে, সেটা স্পিকার মহোদয়ের কাছে জমা দিতে হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা গঠনের পর তারা বিরোধী দল হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা হিসাবে দেখতে চান, সে বিষয়ে একটি চিঠি দেন, কিন্তু সেই চিঠিতে টেকনিক্যালি কিছু ভুল ছিল বলে অভিযোগ। কারণ রেজলিউশনটাই নাকি হয়নি, এবং তার পাশাপাশি বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক, তাদের সই মিলছে না, ব্লক লেটারে লেখা, মানে বড় হাতে। আপনারা জানেন বড় হাতে সই হয় না, এবং সেটা নিয়েই যত বিপত্তি, কেলোর কীর্তি। যথারীতি বিধানসভা স্পিকার এখনো পর্যন্ত বিরোধী দলনেতার তকমা শোভনদেব চট্টোপাধ্যায়কে দেয়নি। খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার জন্য নির্দিষ্ট কক্ষ বিধানসভায় বা তৃণমূলের এমএলএদের জন্য নির্দিষ্ট কক্ষ, সেটাও এখনো বন্টন করা হয়নি এই টেকনিক্যাল কারণের জন্য। আজ প্রথমবারের জন্য জানা গেল, এবং সেই কারণেই সিআইডিকে তদন্ত দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। সিআইডি বিষয়টি তদন্ত করে দেখছে কে বা কারা, কেন, কোন উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সই ছাড়া বা সই নকল করে বা সই ট্যাম্পারিং করে সেটা অধ্যক্ষের কাছে জমা দিলেন, যা টেকনিক্যালি ভুল। এবং আজ প্রথমবারের জন্য শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানালেন এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, এমনকি বিধানসভার স্পিকার বা বিধানসভা সচিবালয়ের কোনো সম্পর্ক নেই। এই অভিযোগ স্পিকারের কাছে করা হয়েছে বা বিধানসভা সচিবালয়ের কাছে করেছেন তৃণমূলেরই দুই বিধায়ক। তারা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, টুবেরিয়ার বিধায়ক, এবং সন্দীপন সাহা, এন্টালির বিধায়ক। তারাই কিন্তু এই অভিযোগটি তাদেরই দলের বিরুদ্ধে বা তাদেরই দলের নেতৃত্বের বিরুদ্ধে করেছেন। এই সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে কিন্তু সপ্তাহখানেক আগে দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছিল, যিনি একাধিকবার মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছেন। স্পিকার এবং মুখ্যমন্ত্রী একসঙ্গে রয়েছেন বিধানসভায়, সেই মুহূর্তে তারা তাদের সঙ্গে দেখা করেছেন। এ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা কিন্তু চলছিল। তাহলে কি এবার বেসুরো, তাহলে কি এবার দল ছাড়ছেন ঋতব্রত, সন্দীপন সাহা, এই বিষয়টি কিন্তু নিয়ে জলঘোলা হচ্ছিল। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিষয়টিকে অ্যাভয়েড করে গেছে। ঋতব্রত বা সন্দীপন তারাও কিন্তু বিষয়টিকে ওই গোল গোল উত্তর দিয়েছেন। কিন্তু আজ সরাসরি এই দুজনই যে অভিযোগ করেছেন, এবং তাদের অভিযোগের ভিত্তিতেই যে এই সিআইডি তদন্ত চলছে, যে তদন্তের তদন্তকারীরা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত পৌঁছে গিয়েছেন, তার কারণ হলো এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এরপর যেটা হলো সেটা আরও চমকপ্রদ ঘটনা। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার তৃণমূল কংগ্রেস যখন কোণঠাসা, তৃণমূল কংগ্রেসে যখন ব্যাপক বিপর্যয়, একের পর এক নেতা, নেত্রী, কর্মী সবাই জেলে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রোশের মুখে পড়ছেন, হামলার মুখে পড়ছেন, ঠিক সেই পরিস্থিতিতে দুজন বিধায়ককে, যারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন তৃণমূলের টিকিটে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তাদেরকে এক্সপেল করা হলো, বহিষ্কার করা হলো দল থেকে।
এবং দল বিরোধী কাজের জন্যই তাদেরকে বহিষ্কার করা হলো, এবং সেই বহিষ্কারটা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রেস মিটের পর, যেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই এই সই কেলেঙ্কারি নিয়েই সিআইডি তদন্ত হচ্ছে, যার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, এবং এটাকেই দল বিরোধী হিসাবেই দেখছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেই কারণেই তারা এক্সপেল করলো, বহিষ্কার করলো ঋতব্রত এবং সন্দীপনকে। মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছেন, এবং ওই যে তৃণমূল নেত্রী ইঙ্গিত দিচ্ছিলেন না, সিপিএম তাকে বহিষ্কার করেছে, আমরা তাকে দলে নিয়ে ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, ইত্যাদি ইত্যাদি আরো সম্পদ কি সব বলছিলেন, এটাও বাঁকাকে ইঙ্গিত করে বলছিলেন, তাও কিন্তু স্পষ্ট। এবং সেই জায়গা থেকে হঠাৎ কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের বেলেঘাটার বিধায়ক, তিনি আরো বিস্ফোরক প্রেস কনফারেন্স করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে ঋতব্রত এবং সন্দীপন সাহার নাম শুনে, যারা এই অভিযোগটি করেছেন। তারপরেই এই বিস্ফোরক প্রেস কনফারেন্স কুণাল ঘোষের। আগে শুনুন, তারপর ফিরছি আলোচনা। না দোষ তো এই লোকগুলো যারা বসে আছে এই টোপটা নেবে বলে, গাজরটা খাবে বলে। একটা কৃতজ্ঞতা বোধ থাকবে। আমি বাকি বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটওয়ে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসিনি। একজন 70 বয়সী ভদ্রমহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভোট দিয়েছেন সেই ভোট আমরা পেয়ে বিধানসভায় এসেছি। দম থাকলে নির্দল হোক আলাদা, নিজেরা জিতে এসে তারপর আমরা এসব করতাম। আমরা জিতে এসেছি তৃণমূলের হয়ে। আর প্রথম মিটিং এর পর আমার যদি কোনো অভিযোগও থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি না দিয়ে আমি দিচ্ছি স্পিকারকে। এ হয় নাকি কখনো এত বড় দল বিরোধী কাজ? আমাদের প্রয়োজনীয় যত সংখ্যক বিধায়ক, তার থেকে বেশি বিধায়ক আমাদের আছে। 20 দিন হয়নি, 20 দিনের এমএলএ, তারা আজকে এই বিশ্বাসঘাতকতা। আমি নির্দল হয়ে বিধানসভায় যাইনি, আমি তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে ভোট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুখ্যমন্ত্রী চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন, তাদের ভোট আমি পেয়েছি। আমি কি করে আমি বেইমানি করবো? কিভাবে আমি বিশ্বাসঘাতকতা করবো? ফলে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, উনি সেটা জাস্টিফাই করে দিয়েছেন। কারণ উনিও বুঝেছেন এরা সব এখন ভালো সাজার জন্য করছে, ভালো তৃণমূল সেজে বিজেপির ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য করছে। সেটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। শুভেন্দু অধিকারী অত্যন্ত সচেতন ভাবে নাম দুটি বলে দিয়েছেন এদের এক্সপোজ করে দেওয়ার জন্য। শুভেন্দুকে ধন্যবাদ জানাচ্ছি। কুণাল ঘোষ তার বক্তব্য স্পষ্টতই শুনলেন, তিনি কিন্তু বিস্ফোরক এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার ওপর। এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী আজ যদি নাম দুটি প্রকাশ না করতেন, নাম দুটি এক্সপোজ না করতেন, তাহলে বোঝাই যেত না আসলে এই সিআইডি কেন তৃণমূল বিধায়কদের বাড়ি যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, কুণাল ঘোষও কিন্তু ইঙ্গিত দিয়েছেন কলকাতার একটি হোটেলে, যে হোটেলটি সম্ভবত রুবি হাসপাতালের পাশে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু একাধিক তৃণমূল বিধায়কের বৈঠক হয়েছে। এবং আপনারা জানেন গতকাল থেকেই হাওয়ায় কথাটা ঘুরছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের যে বৈঠক ছিল, সেখানে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি ফোন করে করে অন্তত 20 জন বিধায়ককে দলনেত্রীর বৈঠকে হাজির হতে বারণ করেছে। এটাও কিন্তু শোনা যাচ্ছে বা উঠে আসছে। তারপর আজকের কুণাল ঘোষের এই হোটেল তত্ত্ব, যেখানে তৃণমূলের একাধিক বিধায়ক বা এক ঝাঁক বিধায়ক তারা বৈঠক করেছেন, সম্ভবত নতুন দল ফর্ম হবে এবং তৃণমূলকে ভাঙিয়েই সেটা ফর্ম হবে। রাজনৈতিক মহলে আরও চাঞ্চল্যকর আলোচনা। ঋতব্রতরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসটাই ছিনিয়ে নিতে। অর্থাৎ তারাই যে আসল তৃণমূল, এবং তৃণমূলের ওই যে জোড়াফুল সিম্বল, ইলেকশন সিম্বল, সেটা তারাই দখলে নিতে চাইছেন। কিন্তু এটা কি অত সহজ? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরক। দেখুন,
নৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আবেগগতভাবে, সাংগঠনিকগতভাবে সেই আলোচনাটা আমরা নয় পরে কোনো দিন আলোচনা করব যদি সত্যি এমন সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আপনাদের একটি টেকনিক্যাল বিষয় জানিয়ে রাখি, আপনারা দেখবেন মহারাষ্ট্র মডেল, যে মহারাষ্ট্র মডেলে বাল ঠাকরের তৈরি শিবসেনাকে ভাঙিয়েছিলেন একনাথ শিন্দে, তার দলের একজন বড় নেতা, যেখানে উদ্ধব ঠাকরে বাল ঠাকরের পুত্র, তার থেকে কিন্তু ভাঙিয়ে নিয়েছিলেন শিবসেনাকে, এবং শিবসেনার যে প্রকৃত ইলেকশন সিম্বল সেটা কিন্তু একনাথ শিন্দের দখলে চলে গিয়েছিল। একইভাবে এনসিপি, শরদ পাওয়ারের দল, সেই দলকে ভাঙানো হয়েছিল অজিত পাওয়ারকে দিয়ে, এবং অজিত পাওয়ারের দখলেই কিন্তু এনসিপির সিম্বল, ইলেকশন সিম্বলটা কিন্তু চলে গিয়েছিল। ফলে তৃণমূল কংগ্রেসের যদি জোড়া ফুল সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়, বা তৃণমূল কংগ্রেস নামটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হাতছাড়া হয়, এই ঋতব্রতরা কি সেটা করে দেখাতে পারবেন? সেই নিয়েই কিন্তু যাবতীয় জল্পনা শোনা যাচ্ছে। প্রায় 50 জন বিধায়ক চাপের কাছে নতি স্বীকার করে হোক, অন্য কোনো প্রলোভনে হোক, যে কোনো কারণেই হোক, তাঁরা কিন্তু দল ভাঙতে চলেছেন। বিধায়কদের সেই স্বাক্ষর সম্বলিত রেজলিউশন নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বিধানসভা স্পিকারকে জমা দিতে চলেছেন এবং দাবি করতে চলেছেন তারাই তৃণমূল কংগ্রেসের আসল পরিষদীয় দল, আসল তৃণমূল তারাই। এরপরে তো সিম্বলের লড়াইটা অত সহজ হবে না, কারণ রাজনৈতিক দলিল বলে যে বিষয়টি থাকে, যে দলিল 1998 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল কংগ্রেস থেকে বিভক্ত হয়ে, তাতে ইলেকশন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে বেশ কয়েকজনের সই ছিল, যাদের মধ্যে প্রায় সকলেই আজকের প্রয়াত, যেমন ছিলেন মুকুল রায়, ছিলেন অজিত পাঁজা, ছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব। ফলে মামলা যদি আদালত পর্যন্ত গড়ায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, কারণ সাক্ষ্য দেওয়ার জন্য তারা কেউ কিন্তু ইহ জগতে নেই। অন্যদিকে প্রস্তাবক যারা আছেন, যাদের মধ্যে অনেকেই বেঁচে আছেন, তারা কোন দিকে যাবেন? ঋতব্রতদের দিকে যাবেন যদি সত্যি এমন সম্ভাবনা তৈরি হয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকবেন? আমি বারবার বলছি, আবেগ, দল, সংগঠন এগুলোকে বাদ দিয়ে টেকনিক্যাল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। এবং সবচেয়ে বড় কথা, একটি দল নতুন করে ফর্ম করতে গেলে তাদের যা স্ট্রেংথ, অর্থাৎ এই মুহূর্তে তৃণমূলের স্ট্রেংথ, তৃণমূলের 80 জন বিধায়ক রয়েছেন, তার 2/3 অর্থাৎ 2/3, 80 জনের 2/3 হলো 53 জন। এই 53 জন বিধায়কের কিন্তু সই থাকতে হবে। সেটা নাকি ঋতব্রতরা চেষ্টা করছেন, সত্য মিথ্যা জানি না, রাজনৈতিক মহলে জোর জল্পনা। আবার শুধু বিধায়ক দিয়েও হবে না, দেখুন লোকসভাতে তৃণমূলের 29 জন এমপি রয়েছে এবং রাজ্যসভায় এমপি রয়েছে 13 জন, অর্থাৎ এই মুহূর্তে লোকসভা ও রাজ্যসভা মিলে তৃণমূলের সাংসদ সংখ্যা 42। একমাত্র কাকলি ঘোষ দস্তিদার ছাড়া সেভাবে কাউকে কিন্তু বেসুরো হতে এখনো পর্যন্ত দেখা যায়নি। ভিতর কে কি হচ্ছে জানা নেই, এবং নাম না করে কাকলি ঘোষ দস্তিদারের বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উল্লেখ করেছেন যে তার ছেলেকে টিকিট দেওয়া হয়নি বলে তার এখন গোসা হয়েছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। ফলে ওই 42 জনের 2/3 বা 2/3, যেটা দাঁড়ায় 28 জন এমপিকেও কিন্তু ভাঙাতে হবে। তা না হলে কিন্তু তৃণমূলের যে সিম্পল জোড়াফুল, আসল তৃণমূলের কোড আনকোড যে মালিকানা, সেটা কিন্তু ঋতব্রতদের কাছে যাবে না। হ্যাঁ, যদি তারা বিধায়ক ভাঙাতে পারে 2/3 অর্থাৎ 53 জন 80 জনের মধ্যে, তাহলে পরিষদীয় দলের মর্যাদাটা তাদের কাছেই থাকবে এবং তারাই প্রধান বিরোধী দল হবেন, তাদের মধ্যে থেকেই বিরোধী দলনেতা নির্বাচিত হবে। দর্শক বন্ধুরা, আদৌ কি তৃণমূল ভেঙে নতুন তৃণমূল তৈরি হচ্ছে? তৃণমূলের মালিকানা বা সিম্বল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হচ্ছে? এর উত্তর দেবে সময়, ততক্ষণ আমাদের রাজনৈতিক সম্ভাবনা নিয়েই কাটাছেড়া করতে হবে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।